এই সরকার যেটা করতে পারে কোন রাজনৈতিক দল সেটা করতে পারবে না। দিস ইজ মুখ্যম সময়, এটাই উপযুক্ত সময়। কেন এখনো আপনি তিস্তা পারে যে একটা প্রজেক্ট হওয়ার কথা সেটা শুরু করে দিচ্ছেন না, যেটা যেটা কোনো দলীয় সরকার পারবে না, এত সোজা নয়, পারবে না। লালমনিরহাটে আমাদের এশিয়ার সেকেন্ড লার্জেস্ট, ওয়ার্ল্ডের ফিফথ লার্জেস্ট এয়ারবেসটা চালু করার কাজ সিদ্ধান্ত হয়েছে, এবং আরো অ্যাডিশনাল অনেক এয়ারক্রাফট কেনা হচ্ছে বলেই কিন্তু ভারতের পেটে গরম পানি পড়েছে এবং তাদের নড়াচড়া শুরু হয়েছে। আমি বলি না যে কেন শুরু করছেন না, এটা এমন কোনো আলু পটল না বাজারে যাবো না না আলু পটল ব্যাগে কিছু ভরে না, নিয়ে না না চলে রাজনীতি আসবো। না না রাজনীতি আপনার রাজনীতি রাজনীতি ম্যানেজার আলু পটলে তো কাম হয়ে গেছে গা। আপনার রাজনীতি আলু পটল নিয়েই তো রাজনীতি হচ্ছে। ইসকনকে একটা অখ্যাত অবস্কিউর সেই ইসকন এখানে কর্মচারী চালাচ্ছে, সেই ইসকনের জন্য ভারতের সাউথ ব্লক এবং সরকারিভাবে স্টেটমেন্ট দিচ্ছে। তার মানেটা কি? তার মানেটা এটার যে গুরুত্ব, এটার যে গ্র্যাভিটি, সেই অনুযায়ী আপনাকে তো এটা বলতে হবে যে আমার নাগরিকরা আমি অ্যারেস্ট করব, জেলে দিব, মারবো, কাটবো, তোমার ব্যাপারে। রবি ভাই এবং ইরান ভাই, আমার একটা, ওনারা তো গল্প বলেন, তো আমি একটা গল্প মনে পড়ে গেছে। গল্পটা হচ্ছে মানে বনের পিঁপড়া এবং আপনার হাতি। পিঁপড়ায় বলতেছে আমি এই বনে আর থাকবো না। এখন সবাই ধরছে, কিরে বাবা তুই কেন থাকবে না, আমরা সবাই মিলেমিশে আছি, পিঁপড়া বাঘ হরিণ সবাই মিলেমিশে আছে। না আমি এই বনে আর থাকবোই না। কেন থাকবে না বলো না, তোমার দুঃখটা কি? তো বাঘে বলতেছে দুঃখ বলো তুমি, তোমার দুঃখটা কি? কোথাকার কোন হাতি আমাকে আমারে মানে একটা গাল দিছে, এই গাল তো আমি বলতে পারবো না। তো মানে আমি এই বনে আর থাকবো না, দুঃখে সুখে আমি বন ছেড়ে চলে যাব। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি জাতীয় পার্টির এরকম গাল দিত, দুঃখ কোথায় রাখি, দুঃখ কোথায় রাখবো? দুঃখ রাখার জায়গা নেই, তাহলে মনে কষ্ট পাইতাম না। যাই হোক, গণতান্ত্রিক অধিকার, প্রত্যেকের কথা বলার অধিকার আছে, এটা আমাকে মানতেই হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, কিছুই করার নাই, জনগণ সেটা ঠিক করবে। আচ্ছা, আমি ওই মানে বলা যাবে না, একটা কথা আছে না, বলা যাবে না বলছে সব কথা তোতা পাখির মতো। যারা জিএম কাদের এবং জাতীয় পার্টির বিরুদ্ধাচরণ করেন, যে জিএম কাদের ইন্ডিয়া থেকে আসি চুপ করে মাম হয়ে গেছে, এই কথাটা কেন বলছেন না? আমির খসরু মাহমুদ সাহেব অমিত শাহর কাছে যাইয়া নতজানু হয়ে দাঁড়া রয়েছে, এটা জবাব নাই। কিন্তু এখনো কেউ ক্ষমতা যায় নাই, কিন্তু ইন্ডিয়াকে তাজ তোয়াজ করা শুরু করে দিছে। আচ্ছা দেখ, যখনই হোক এটা জবাব আপনারা দেন। আচ্ছা দরকার নাই তো, আপনি মিথ্যা কথা বলবেন। কথাটা হচ্ছে মানে ইন্ডিয়াকে তাজ তোয়াজ করার ক্ষেত্রে আমরা সবাই সিদ্ধহস্ত, কিন্তু সবাই সিদ্ধহস্ত, জাতীয় পার্টির দোষ হয়েছে যাক। তারপরেও উইনার টেক্স অল, এটা আমাদেরকে মেনে নেওয়া ছাড়া সময় বলে দিবে। সময় এই দিন নয়, আরো দিন আছে। যার যতটুকু অপরাধ, সেই অপরাধের শাস্তি হবেই, এটাই নিয়ম। 90 সালে জাতীয় পার্টিকে আউটস্টেড করেছিল না, সেই জাতীয় পার্টি 90 সালের নির্বাচনের পরে মানে 35টা সিটে নির্বাচিত হয়েছে, কোন সুযোগ সুবিধা তারা পায় নাই। এখনকার লেভেল প্লেইং ফিল্ড তারপরে হয়েছে। এখনকার মতো দল হইলে টর্চ মারি খুঁজে পাওয়া যাবে না, টর্চ হ্যাজাক লাইট মারলেও পাওয়া যাবে না। আচ্ছা, তারপরেও মেনে নিচ্ছি, কোনো অসুবিধা নাই, যা ইচ্ছে তাই করেন, জাতীয় পার্টির দরকার নাই। জাতীয় পার্টি প্রাসঙ্গিকতায় হেরেছে, হারাই গেছে, ওকে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, জেলে পুরান, কোনো অসুবিধা নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি রবি ভাই এবং ইরান ভাই, আমার আসলে মানে আমি ভাবছিলাম যে পলিটিক্যালি এক ধরনের মানে ম্যাচুরিটির একটা সভা হবে এটা, কারণ সবাই রাজনীতি করি আমরা। সস্তা জনপ্রিয়তা সবসময় খুব একটা কাজে লাগে না। আপনি আমি তো ইয়ে করে ফেলছি, আপনি এগুলা খণ্ডন করেন যে না না, আমার খণ্ডন এগুলো আমার খণ্ডন করার এখন দরকার নেই। সঠিক ছিল কিনা আপনি আমাদেরকে পিঁপড়া বানান, আমরা এটাকে মেনে নিলাম, আমরা পিঁপড়া কেন, আমরা যা বানান। না না, আপনারা আমাদেরকে জেলে দেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আর কথা না বলে, আমাদের মেজর সাহেব খুব সাংঘাতিক কিছু কথা বলছেন, সেটা হচ্ছে, হ্যাঁ সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। ভারত বন্ধু সুলভ, আপনি এই সরকারে উনি ব্যর্থতা দেখেন না। এই সরকার, আমি রাজনীতির ছাত্র আমি,
এই সরকার যেটা করতে পারে কোন রাজনৈতিক দল সেটা করতে পারবে না। দিস ইজ মুখ্যম সময়, এটাই উপযুক্ত সময়। কেন এখনো আপনি তিস্তা পারে যে একটা প্রজেক্ট হওয়ার কথা সেটা শুরু করে দিচ্ছেন না, যেটা কোনো দলীয় সরকার পারবে না, এত সোজা নয়, পারবে না। কেন আপনি এখনো আপনার যে কথাটা আপনি বলছেন লালমনিরহাটের এই যে বেসটা আপনি চালু করার ভেঞ্চার দেখাচ্ছেন না? এটা এই জন্যই বলছি আমি, এই জন্য বলছি আমি চালু করবে কিভাবে? জাতীয় পার্টি এখনো দেখতেছে যে বাংলাদেশে আপনি কিছু না পাই, তার মানে জাতীয় পার্টি এত গুরুত্বপূর্ণ যে মানে এত গুরুত্বপূর্ণ যে জাতীয় পার্টিকে ছাড়া কিছু হয় না, বিএনপি এবং সেটার জন্য অপেক্ষা করেন, ভোট আছে, তাহলে সেটার জন্য অপেক্ষা করেন। এগুলো শাক দিয়ে মাছ ঢাকার এবং নিজেদের অযোগ্যতা ঢাকার একটা প্রয়াস ছাড়া আর কিছু নয়। আমি এই অর্থে জাতীয় পার্টির ব্যাপারে সবার যে অভিযোগ সেটা কি আপনি অস্বীকার করতে পারবেন? আমি অস্বীকার তো করছি না, আমি অস্বীকার তো করছি না। আমি কে বলছি আপনারা ক্ষমা চান না? আচ্ছা, এখন আমরা ক্ষমা যেখানে চাওয়ার সেখানে অবশ্যই চাইছি এবং চাইছিও। এখন যে জাতীয় পার্টি তো একটা ভুয়া পার্টি, ভুয়া পার্টি। জাতীয় পার্টি হলো একটা ভুয়া পার্টি। এখন আমি একটু মাহমুদ ভাই আপনাকে শেষ 10 সেকেন্ড, আমি কিন্তু বলেছি যে লালমনিরহাটে আমাদের এশিয়ার সেকেন্ড লার্জেস্ট, ওয়ার্ল্ডের 5th লার্জেস্ট এয়ারবেসটা চালু করার কাজ সিদ্ধান্ত হয়েছে এবং আরো অ্যাডিশনাল অনেক এয়ারক্রাফট কেনা হচ্ছে বলেই কিন্তু ভারতের পেটে গরম পানি পড়েছে এবং তাদের নড়াচড়া শুরু হয়েছে। আমি বলি না যে কেন শুরু করছেন না, এটা এমন কোনো আলু পটল না বাজারে যাবো চলে আসবো। রাজনীতি আপনার রাজনীতি আলু পটলে তো কাম হয়ে গেছে গা, আলু পটল নিয়ে তো রাজনীতি হচ্ছে। আমি বলছি আমি তো জানি এটা লং প্রসেস, এটা এখনই সময় না। এই যে ছাত্ররা যে সুরে কথা বলে, তাদের যে আশা আকাঙ্ক্ষা আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে তারা যেটা চায়, সেই ক্ষেত্রে যেমন এই সরকার তাল মিলাতে পারে নাই, আমাদের বহির বিশ্বের সাথে এবং ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের যে চাহিদা, আমাদের যুব সমাজের, আমাদের আজকের তরুণ সমাজের, এই জেনজেড জেনারেশনের যে চাহিদা, ভারতের সাথে আমাদের সম্পর্ক যে চাহিদা এইদের, সেটার সাথে এই সরকারের মতি গতি এবং পলিসি এবং তাদের উচ্চারণ, তাদের ন্যারেশন, আমি সেটাই বলছি। আমার কথাটা আপনারা জাতীয় পার্টি ভুয়া পার্টি কথা বলতে পারছেন। এখন যেটাই বলতেছেন মতো হাত মিলাবে ভারতের সাথে, রবি ভাই আপনার দল 18 বছরে মানে টিকিটিও ছিটতে পারে নাই, 18 বছরে টিকিটিও মানে ব্যাখ্যাও করতে পারে নাই। আপনি কি করছেন? আপনি ছাত্রদের উপরে ভরসা করছেন। আমরা তো শুরু করছি 9 সাল থেকে, আমরা শুরু করছি। একজন করে আপনি মেসির কাছে বল চাইতে হবে তো, একজন গেলে আপনি গোল করবেন। মেসির কাছে বল না গেলে গোল করবে করতে, এরকম হাজার মেসি থাকলে কি আপনারা বল নিতে, আপনার কাছে বল দিব, তারপর আপনি গোল করবেন। বাহ, কি চমৎকার খেলা! কি আমরা বল নিয়ে মেসির কাছে দিছি, মেসি গোল করে। মানে আপনাদের কথা শুনলে আপনার মানে আপনার কথাই তো বললাম, আপনার কাছে আপনি তো বল দিব, আপনি সবাই মেসি হয় না, সবাই মেসি হবে কেন? আমি 11 জন ছাড়া একজন মেসি খারাপ থাকলে 100 করে গোল খাইবো। মেজর সাহেবের আরেকটা কথা বলি, এই যে আমরা এই ইসকনকে কেন্দ্র করে যে উত্তেজনাটা ছড়াইলো, এই সরকার বলতে পারলো না ইন্ডিয়াকে যে হু আর ইউ টু সে, আমি আমার জনতাকে, আমি আমার এটা বলছে তো অ্যারেস্ট করব, এই সরকার বলছে। আরে ওদের রাষ্ট্রদূতরা ডাইকা থ্রেট কথার মধ্যে কথা বলেন না, আপনি জানেন না, আপনি ঘুমায় আছিলেন। আচ্ছা, আমার আপনি তো একটা, আপনাকে শ্রদ্ধা করে, আপনি তো কথার ভিতরে কথা বলেন না সাধারণত, কেন ঢুকে যান? বলি না আমি, আপনি তো একটা ভুল তথ্যটা আপনি পরে বলেন। আরে হাই কমিশনারকে ডাইকাই না, তৌহিদ হোসেন থ্রেট করে, তৌহিদ হোসেন না, আমাকে আমাকে পররাষ্ট্র সচিবে থ্রেট করে দিতে। তৌহিদ হোসেন যখন বার্মা আসতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, তৌহিদ হোসেন স্যার বাইরেও চলে গেছে, ওর সাথে কথাই কয় নাই, সালাম বিনিময় করে নাই। আমি ওনার বক্তব্য সব শুনেছি, কলকাতাতে উপ হাই কমিশনার ছিল এবং দিল্লিতে হাই কমিশনার ছিল, ওনার ওয়াইফকে নিয়ে
ভারতের মাথা ব্যথা, রয়ের মাথা ব্যথা। আপনি ওনার ইতিহাস জানেন? জানেন না, কথা বলেন তো। ইসকনকে আপনি সব জানেন, আপনি বলেন আপনার সময়। না, আমার বলার দরকার নাই তো, আপনি জানিয়ে যান, আপনি জানিয়ে যান, আগামীতে ভুল করবেন না। আপনি ভারতের ইসকনের নাম আপনি কখনো শুনছেন? আমি তো গত এই 1 মাস ছাড়া আমি 1000 বছর ধরে শুনছি। আপনি তো 1966 সাল থেকে শুনি। হ্যাঁ, না না, 1966 সাল থেকে জানি। ইসকনকে একটা অখ্যাত অবস্কিউর সেই ইসকন এখানে কর্মচারী চালাচ্ছে, সেই ইসকনের জন্য ভারতের সাউথ ব্লক এবং সরকারিভাবে স্টেটমেন্ট দিচ্ছে। তার মানেটা কি? তার মানেটা এটার যে গুরুত্ব, এটার যে গ্র্যাভিটি, সেই অনুযায়ী আপনাকে তো এটা বলতে হবে যে আমার নাগরিকরা আমি অ্যারেস্ট করব, জেলে দিব, মারবো, কাটবো। তোমার ব্যাপারে আপনি এগুলো শুনেন নাই। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আপনি এখন তাদের পক্ষে বলেন, আমি আমার কথা বলছি। ধন্যবাদ, আমি শেষ করব। অসংখ্য ধন্যবাদ। আপনি মিথ্যা কথা কইলে তো আমি মানব না। ডিপ্লোম্যাটিক্যালি যেভাবে ভারতবর্ষকে উনি যে ওনার কথা বুক চেতিয়ে যে ছাত্ররা যেভাবে বলে তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে ইচ্ছা, সেটার সাথে সামঞ্জস্য নয়। সেটা ওই রাজনৈতিক দলগুলো যেভাবে বলে, রাজনৈতিক দলগুলো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ওই ক্ষমতার লোভে যেভাবে বন্ধু সুলভ, আমার মেজর সাহেব যে আমরা বন্ধুত্ব রাখতেছে, আসিফ নজরুল সাহেব বলতেছে যে ভারতকে বুঝতে হবে, ভারত বুঝার তো কি ঠেকা পড়ছে তার, সে তো সে আপার হ্যান্ডে থাকবেই। আপনি আপনার বুঝে আপনি আপনার বুঝতে বুঝে নেন তার কাছ থেকে। আপনি আপনার বুঝতে তো বুঝে নিচ্ছেন না, নিতে পারছেন না। না না, ক্ষিপ্তার বিষয় না, ক্ষিপ্তার বিষয় না, আমি শেষ করে দিচ্ছি। শেষটা হচ্ছে যেই স্কাই রকেটেড আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনটা, এই সংগ্রামটা, এই বিপ্লবটা হয়েছে, এই সরকার দেশে ইন্টারনালি এবং এক্সটার্নালি সে আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে না। ক্লিয়ার? এটা আপনারা সবাই বলেন, কিন্তু আজকে বলতে চান না। ধন্যবাদ।